পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 7ই জানুয়ারি আসতে আসতে সেটি কোন দিকে গড়ায়, আওয়ামী লীগের আদৌ অস্তিত্ব থাকে কিনা, আওয়ামী লীগ আদৌ এই নাটকটি 7 তারিখে মঞ্চস্থ করতে পারে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। ক্ষমতায় যেতে চাই, তবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে। দর্শক বন্ধুরা, এবার একের পর এক আমেরিকা থেকে কঠিন বার্তা আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। অন্যদিকে এবার 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সরকারের উপর যে কঠিন চাপগুলো আসতে শুরু করেছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ব্যারিস্টার আন্দালিব পার্ট এবং ব্যারিস্টার রুমির ফারহানা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গতকালকে সিলেট বিভাগ থেকে আওয়ামী লীগ তার নির্বাচনী কার্যক্রম বা প্রচারণা শুরু করে। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বেশ দীর্ঘ বক্তব্য রাখেন এবং মানুষের কাছে তিনি ভোট চান আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। ওনার বক্তব্য নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আজকে আমি একটু আপনাদের দৃষ্টি ফেরাতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কি বলেছেন। জনাব ওবায়দুল কাদের সিলেটের এই সমাবেশে একটি ঘোষণা দিয়েছেন, বিএনপির চিহ্ন বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। তিনি বিএনপির অপরাজনীতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন বিএনপি জঙ্গিবাদের মদতদাতা। তিনি বলেছেন বিএনপি যে রাজনীতি করে সেটা আসলে দেশের মানুষের কল্যাণের রাজনীতি নয় এবং সে কারণে বিএনপির চিহ্ন বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের মাঠ থেকে মুছে ফেলতে হবে। এই আশা তিনি করতেই পারেন। তিনি সরকারি দল করেন এবং তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম গন্ধ মুছে ফেলবার একটা আকাঙ্ক্ষা তার থাকতেই পারে। কিন্তু আসলে বাস্তবতা কি বলছে? আমি একটা কথা শুরু থেকেই এই 7 তারিখের নাটক নিয়ে বলছিলাম যে 7 তারিখে যেটি হতে যাচ্ছে সেটি আর যাই হোক নির্বাচন নয়, কিন্তু একই সাথে যেটি ভীষণ রকম অ্যালার্মিং, যেটি ভীষণ রকম মানে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের পুরো রাজনীতি শুধু নয়, বাংলাদেশের জনজীবনের জন্য হুমকি স্বরূপ, সেটি হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যেই রেশারেশি, সন্ত্রাস, সহিংসতা শুরু হয়েছে একেবারে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের ডামি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে যেই ভীষণ রকম একটা সহিংস পরিবেশ তৈরি হয়েছে, সেটি ভোটের দিন আসতে আসতে অর্থাৎ 7ই জানুয়ারি আসতে আসতে সেটি কোন দিকে গড়ায়, আওয়ামী লীগের আদৌ অস্তিত্ব থাকে কিনা, আওয়ামী লীগ আদৌ এই নাটকটি 7 তারিখে মঞ্চস্থ করতে পারে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। পত্রিকার পাতা যদি আপনারা খোলেন অথবা অনলাইন নিউজের দিকে যদি আপনারা নজর দেন কিংবা গণমাধ্যম বা টেলিভিশনের খবরগুলো একটু দেখেন, আপনারা দেখবেন যে 300 আসনের মধ্যে অলমোস্ট 300 আসনেই যেখানে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আছে, তার প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। ক্ষমতায় যেতে চাই, তবে জনগণকে সাথে নিয়ে যেতে চাই। আমরা ওইখান থেকে ছিটকে পড়তে পারি না। আর বিএনপি নির্বাচনের এবার না যাওয়াটা তো খুবই স্বাভাবিক। 2014-15 সালে বিএনপি যখন যায়নি, তখন সারা বিশ্ব বলেছিল যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে যাওয়া। আন্দোলনের পার্টি হিসেবে, অংশ হিসেবে আমরা 2018 সালে গিয়েছিলাম। সেই নির্বাচনটা রাতের বেলায় শেষ হয়ে গিয়েছিল। তো সেখানে আমরা বুঝতে পেরেছি বা দেখতে পেরেছি, বা আমরা তো আগেই জানতাম, জাতি দেখতে পেরেছে যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব না। তো এইটা তো বাংলাদেশের সবাই জানে যে দলীয় সরকারের অধীনে সম্ভব না। তো সুতরাং আমরা কেন আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনে যে মানুষের সাথে বিট্রে করবো, মানুষকে ধোকা দেবো? আপনি রাজনীতিকে কেন বেছে নিন? আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই পৃথিবীতে আসার একটা রিজন থাকে, এবং আপনি যাকেই দেখবেন যে আল্লাহ তাআলা যে মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে যারাই আসছিলেন, তারা সবসময় মানুষের কাজ করার জন্য এবং স্ট্যাবলিশমেন্টের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আসছেন। আমাদের কাছে মনে হয় যে ভালোভাবে যদি আপনি মানুষের কাজ করতে চান, পলিটিক্সের চেয়ে বড় ইবাদত আমার মনে হয় যে এটা আর কিছু না। যদি আপনার ওই ইচ্ছা থাকে যে আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় তাহলে আপনি মানুষের জন্য ভালো করবেন,
আমি মনে করি এটা অনেক, দেখুন পৃথিবীতে তো টাকা পয়সার মালিক ওইটা অনেক মানুষই আছে, কে কাকে মনে রাখে, আমাদেরকেও বা কে মনে রাখবে। কিন্তু আপনি যদি মানুষের জন্য কিছু করে যেতে পারেন, এবং আমার বিশ্বাস যে যখন আপনার মধ্যে এই সদিচ্ছা থাকবে তখন আল্লাহর একটা ডিভাইন ব্লেসিং আপনার থাকবে। তো আমি মনে ছোটবেলা থেকেই আমার এই জন্য পলিটিক্স করার শখ, এবং নৈতিকতার সাথে সততার সাথে পলিটিক্স করার শখ, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত করে আসছি। তো যারা ইয়াং জেনারেশন রাজনীতিতে আসতে চায় তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আমি এটাই বলবো যে বঙ্গবন্ধু জিয়া রহমান সবাইকে সম্মান করে রাজনীতি করার একটা মাত্র জায়গা হলো আমাদের সাথে কাজ করা। কারণ আমরা রাজনীতিকে মারামারি হানাহানি দেখে নিই, আমরা সব মুরব্বীকে সম্মান করে রাজনীতি করার একটা প্ল্যাটফর্ম করে দিতে চাই। আমাদের কাছে ভাই সবাই ভালো, সবচেয়ে ভালো বাংলাদেশ। সুতরাং আমি সবসময় এটা বলি, এবং এটা বলেই আমি আলহামদুলিল্লাহ আজকে লক্ষ লক্ষ ছেলেপেলে আজকে আমার সাথে জয়েন করেছে সব জায়গা থেকে গত 4 বছরে। এবং আপনি আমার প্রোগ্রামও দেখেছেন, ঢাকার রাজপথও আপনি দেখেছেন। বাট আমার ছেলেরা যারা ঢুকে তারা পলিটিক্যালি অত একুইপড না। পলিটিক্যাল তো একটা এডুকেশনের ব্যাপার, বই পড়ে আপনি পলিটিক্স শিখতে পারবেন না। তো এই কারণে আমি তাদেরকে ট্রেন করি, তারা আমার সাথে আসে, কথা বলে আস্তে আস্তে। আর লক্ষ লক্ষ মানুষ যে পছন্দ করে, ভালোবাসে, এটা করে, আমি মনে করি বিশ্বাস করে। অনেকদিন ধরে আমাকে দেখেছে, এই যে এই প্রশ্নগুলি আপনি করলেন, এগুলি অনেক দিন বছরই আমার আত্মীয় স্বজন হওয়ার কারণে বিশ্বাসের জায়গা, অবিশ্বাসের জায়গা, চলে যাওয়ার জায়গা। এখন যখন বারবার মানুষ দেখছে যে পার্থ ভাই হয়তো সুযোগ পাওয়ার পরেও অনেকবার যায়নি, তখন ওই বিশ্বাসের জায়গাটা আরও গাঢ় হয়েছে মানুষের কাছে, যে না এই লোক আসলে নৈতিকতার সাথে কাজ করছে। তো আমার মনে হয় অফকোর্স এটা তো আল্লাহর রহমত, মানুষের বিশ্বাস পাওয়াটা। যার কারণে আমি বললাম যে রাজনীতিবিদের সবচেয়ে বড় জিনিস হলো মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা। এই এমপি মন্ত্রী রাজনীতিবিদের পরিচয় না, এই ফাউন্ডেশন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৃথক এক বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারা। মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রীয় পর্যবেক্ষণী তৎপরতা এবং মন্থনীরবতাকে নিয়ে বিভিন্ন মহলে নানাবিধ আলোচনা সমালোচনা চললেও রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনৈতিক বিশিষ্টজনদের অভিমত যে আসন্ন নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তার পর্যবেক্ষণী গুরুত্ব তালিকার প্রথম বা দ্বিতীয় সারি নয়, বরং তৃতীয় সারিতে রেখে নিজেদের কৌশল অবলম্বন করছে। প্রথমত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলের ভাবধারা এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম আইন সংশোধন এবং তার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের সঙ্গে চলমান সংঘাতকে আমলে নিয়েই কৌশলগতভাবে নিজেদের প্রথম এবং প্রধান অবস্থান তৈরি করে নিয়েছে। ধারণা করা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে কেবলমাত্র শ্রমিক অসন্তোষ এবং তাদের অধিকারের বিষয়কে সামনে এনেই যে কোনো মুহূর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব। এক্ষেত্রে দেশীয় গণমাধ্যমগুলো শ্রমিকদের ন্যায্য অধিকার এবং তাদের দাবি দাবার বিপরীতে সরকারের আচরণকে স্পষ্ট তুলে না ধরলেও আন্তর্জাতিক গণমাধ্যম এবং শ্রমিক সংগঠনগুলো তাদের বক্তব্য ও অবস্থান নিশ্চিত করে বাংলাদেশকে চাপে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক একাধিক রাষ্ট্রদূত ও বৈদেশিক কূটনীতিকরা। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে আসা মার্কিন ভিসি নিষেধাজ্ঞা ও সরকারি বাহিনীর প্রতি নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন প্রশাসন স্পষ্টতই বার্তা দিচ্ছে যে মানবাধিকার ক্ষুণ্ণ হতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডে জড়িত সরকারি কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আসন্ন সময়গুলোতে আরও কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে পারে মার্কিন প্রশাসন। উদাহরণস্বরূপ, ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক রাজনৈতিক ব্যক্তি ও সাবেক আমলার যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা, গ্রেফতার করা এবং তাদের স্বজনদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করার প্রাথমিক প্রস্তুতিকেই লক্ষ্য করে ধারণা করা যাচ্ছে যে মানবাধিকার কেন্দ্রিক বিষয়গুলোকে সামনে রেখে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ। এমনকি জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত দফতরগুলো বাংলাদেশ এবং এদেশের নাগরিকদের জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে জানিয়েছেন একাধিক অধিকার কর্মী। এবং তৃতীয়ত, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু না হলে বিষয়টি বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন প্রশাসনকে শক্ত ও কঠোরভাবে উদ্যত হতে সহায়তা করতে পারে বলে একাধিক রাজনৈতিক বিজ্ঞজন অভিমত ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য, বিগত 2013 ও 2018 নির্বাচনকে কেন্দ্র করে বহির্বিশ্ব তেমন উচ্চবাচ্য না করলেও 2024 নির্বাচন নিভৃতে হবার কোনো সুযোগ নেই। কারণ হিসেবে মার্কিন ও ভারত বোঝাপড়ার সংকটকে বৃহৎ আঙ্গিকে দেখছেন কেউ কেউ। বিশেষ করে ভারত কূটনৈতিকভাবে নিজস্ব বলয় তৈরি করার ফলে এশিয়া এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বিষয়গুলোতে ইতিপূর্বের ন্যায় ভারতের মন্তব্যের উপরই তুষ্ট থাকছে না মার্কিন প্রশাসন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক কঠিন বার্তা আসতে শুরু করেছে সরকারের উপর। দর্শক বন্ধুরা, এবং এই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই অস্থিরতা যে কখন শেষ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো দর্শক বন্ধুরা,
আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার আন্দালিব পার্থের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বিএনপি এবং জামাতের জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে এবং সে সাথে বাংলাদেশের এই সরকারের উপর কোনো কঠিন চাপ আসতে শুরু করেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।